আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমাদের বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সকল শাখার ছাত্রছাত্রীরা পড়তে হয়। এটি একটা আবশ্যিক বিষয়। আমি সেই বিষয়টি হাজির হয়েছি, কিন্তু এই বিষয়টি হচ্ছে আমাদের শুধু 50 মার্কের পরীক্ষা হয়। আমাদের 50 মার্কের মধ্যে হচ্ছে অর্থাৎ এমসিকিউ আসে হচ্ছে আমাদের 25টি, আর ব্যবহারিক হচ্ছে আমাদের 25। এই আমাদের 50 মার্কের একটু পরীক্ষা হয়। তো শিক্ষার্থীরা, আমি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে তোমাদের এই এসএসসি প্রস্তুতিমূলক ক্লাসে তোমাদের সঙ্গেই থাকবো আর কি। তো শিক্ষার্থীরা, আমাদের এই বিষয় নিয়ে আমাদের এই বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগেই প্রকাশ করা হয়েছে। আমরা সেই সিলেবাস সবাই জেনেছি। আমরা এইভাবে এই সিলেবাস অনুযায়ী আমরা অর্থাৎ নির্বাচন প্রিয় অংশগ্রহণ করেছি এবং তোমরা সকলে ভালো ফলাফল করছো। আমরা এই সময়ের ভিতরে, যদি অনেকে এই বলে এটা সহজ সাবজেক্ট, অনেকে অবহেলা করে আমরা পড়ি না, কিন্তু আমরা এই সময়ে এই প্রস্তুতিটা কীভাবে সুন্দর করা যায়, আমরা এই জন্যই তোমাদের সঙ্গে আছি। তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে গোছানোভাবে নেওয়ার জন্য তোমরা এই গুরুজ্ঞান প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। এই জন্য তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। আমাদের বইয়ে আছে আমাদের 6টি অধ্যায়। 6টি অধ্যায় থেকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমাদের 5টি অধ্যায় পড়তে হবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রতিটি অধ্যায় থেকে পড়তে হবে এবং পঞ্চম অধ্যায়ের আংশিক পড়তে হবে আর কি। আসলে তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করি। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও বাংলাদেশ। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এই অধ্যায়টি থেকে আমরা অর্থাৎ বিস্তারিত যে এমসিকিউগুলো না আসে তোমাদের বোর্ড পরীক্ষা এবং পরীক্ষার মধ্যে যে এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে অনেক কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যেমন অর্থাৎ শুরুতে আলোচনা করেছি 21 শতকের কিছু ব্যাপার নিয়ে। আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কারা কারা অবদান রেখেছেন, কার অবদানের ভিতরে আজকে আমরা এই তথ্য প্রযুক্তির আমরা প্রায় উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়ার পথে। সেই বিষয়টি আছে আমাদের গভর্নেন্স আছে, কমার্স আছে, সামাজিক যোগাযোগ সাইট আছে। আমরা সেই বিষয়গুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসো আমরা আলোচনা করি আমাদের 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে। 21 শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। 21 শতক প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অর্থাৎ এই 21 শতকে এসে আমরা অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের জ্ঞানের পরিধি অনেক পরিবর্তন হয়েছে আর কি। আমরা বিগত শতাব্দীতে আমাদের যে সম্পদটা ছিল, সেই সম্পদের ধারণা একরকম ছিল। 21 শতকে এসে আমাদের সম্পদের ধারণা পরিবর্তন হয়েছে। আগে ধারণা করা হতো একসময় মানুষের যার কাছে অনেক স্বর্ণ আছে সে অনেক ধনাঢ্য ব্যক্তি, যার কাছে অনেক টাকা আছে সে অনেক ধনাঢ্য ব্যক্তি। কিন্তু 21 শতকে এসে আমরা বুঝতে পেরেছি যে না, টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য কোনটার সম্পদ না, সবচেয়ে মূল্যবান সম্পদ এবং গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান, ইংলিশে নলেজ বলা হয়। নলেজ, এই জ্ঞান অর্থাৎ এই জ্ঞান যার কাছে যে ব্যক্তি যার যত জ্ঞানী আছে উনি তত অর্থাৎ এগিয়ে যাবেন। আমরা এই জ্ঞান এমন একটি ব্যাপার, এটি শুধু মানুষই অর্থাৎ এটি জ্ঞান চর্চা করতে পারে, জ্ঞান সংগ্রহ করতে পারে। এই জন্যই বর্তমান বিশ্বের, বর্তমান শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষ। তার কারণ এই মানুষই পারে নিত্য নতুন জ্ঞানকে আহরণ করতে এবং জ্ঞানকে কাজে লেগে আমাদের বাস্তব জীবনকে আরও সহজ এবং সুন্দর করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বর্তমান সময়ের জন্য এই জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান
জ্ঞান ভিত্তিক অর্থনীতি চালু হয়েছে। জ্ঞান ভিত্তিক অর্থনীতি, জ্ঞান ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 21 শতকে এসে জ্ঞান ভিত্তিক অর্থনীতির সাথে আরও একটা বিষয় আমাদের বর্তমান সময়ে আসছে। আমরা বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা অর্থাৎ অনেক দূরে থেকে সব কিছু আমার কাছে হয়ে গিয়েছে। আমি এখন যদি আমি সৌদি আরবে অবস্থান করেও আমি বাংলাদেশের যে কোনো ব্যাপার আমি সহজে জানতে পারতেছি, সে বিষয়ে আমি মতামত দিতে পারতেছি। এটির কারণ হয়েছে কীভাবে? এটির কারণ হচ্ছে আমাদের অর্থাৎ গ্লোবালাইজেশনের কারণে, অর্থাৎ বিশ্বায়নের কারণে। আমরা বিশ্বের পুরোটার জন্য হাতের মুঠে চলে এসেছে। আমরা প্রতি মুহূর্তে এক মুহূর্তের কথা, এক প্রান্তের কথা অন্য মুহূর্তে আমরা প্রতি মুহূর্তে জানতে পেরেছি। এই যে বিশ্বায়ন প্রক্রিয়া, এই বিশ্বায়নের প্রক্রিয়ার কারণে আমরা এই বর্তমান সময় যে অর্থাৎ যেই উন্নতি, এটি আমাদের আরও অর্থাৎ জ্ঞানভিত্তিক যে অর্থনীতি, এটি আরও এগিয়ে যাচ্ছে। জ্ঞানভিত্তিক অর্থনীতি বর্তমান সময়ের এর সঙ্গে দুটি বিষয় জড়িত। একটি হচ্ছে গ্লোবালাইজেশন, একটা ইন্টারন্যাশনালাইজেশন। যে গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন ব্যাপারটা আমরা হয়তো বুঝতে পেরেছি যে অর্থাৎ গোটা বিশ্বই আমাদের কাছে হাতের মুঠোয়। আমরা যে কোনো প্রান্তের খবর যে কোনো মুহূর্তে নিতে পারি। ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আমি যে কোনো মানুষ বিশ্বের যে কোনো প্রান্তে বসবাস করতেছে, সে এখন ওই দেশের একটা অংশ হয়ে আছে আর কি। বর্তমান সময়ে যে ইন্টারন্যাশনালাইজেশন একটা পৃথিবীর আন্তর্জাতিকতা, বাংলায় বলা হয় আন্তর্জাতিকতা, আমরা বাংলা বলতে পারি। এই আন্তর্জাতিকতা এখন একদম সবার কাছে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। আমরা প্রয়োজনে যে কোনো দেশ থেকে আরেক দেশে যেতে পারতেছি, আমাদের বিনোদনের কাজে হোক, বেড়ানোর কাজে হোক, ব্যবসায়িক কাজে হোক, চিকিৎসা নিতে হোক, আমরা কর্মসংস্থানের কারণে হোক, আমরা যে কোনো দেশে যেতে পারতেছি। তাহলে বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা, এই দুটি বিষয় জ্ঞানভিত্তিক অর্থনীতিকে আরও ত্বরান্বিত করেছে আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম যে জ্ঞানভিত্তিক অর্থনীতির অর্থাৎ মূল চাবিকাঠি হচ্ছে আমাদের যার কাছে যত নলেজ আছে সে তত বেশি অর্থাৎ এই বিশ্বে তখন নেতৃত্ব দেবে। আমরা যদি দেখি একসময় দেশে বিশ্বে শিল্প বিপ্লব হয়েছিল, ওই সময় শিল্প বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারাই কিন্তু বর্তমান বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ঠিক একইভাবে এই জ্ঞানভিত্তিক অর্থনীতিকে আমরা অর্থাৎ সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে চাই, এই জ্ঞানভিত্তিক অর্থনীতির সঙ্গে যারা এখন জড়িত থাকবে তারাই আগামী দিনে এই বিশ্বে নেতৃত্ব দেবে। এটাই বাস্তবতা আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বর্তমান বিশ্বে বর্তমান সময়ে টিকে থাকতে হলে অনেকগুলো আমাদের দক্ষতা দরকার। আমাদের যোগাযোগ দক্ষতা, চিন্তন দক্ষতা, সৃজনশীল দক্ষতা, এবং এগুলোর সাথে সাথে আরও অনেক দক্ষতা আছে। এগুলোর সাথে সাথে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। আমাদের পারদর্শিতা না থাকলে আমরা অনেক কিছু বিষয় সহজে করতে পারবো না, কিছু জানতে পারবো না। এই জন্যই আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে পারদর্শিতা জানতে হবে। তাহলে আমরা সহজেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সম্পর্কে আমরা ওটাকে খাপ খেয়ে নিতে পারবো আর কি। তাহলে আমরা জানলাম 21 শতকে আমাদের বর্তমান যে চিন্তাভাবনা 21 শতকে বিগত সমাজে ছিল এটা 21 শতক সময় পরিবর্তন হয়েছে। তাহলে আসো আমরা এরপরে আমরা আলোচনা করি এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিকাশ হয়েছে, এই বিকাশটাকে একদিন এসেছে না কোনো ব্যক্তির সমষ্টির কল্যাণের কারণে আসছে, সেটা আমরা জানবো আর কি। তাহলে আসো আমরা জেনে নেই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে বিভিন্ন ব্যক্তিবর্গের কী কী অবদান আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তি আর কি। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তি কোন কোন ব্যক্তি তথ্য প্রযুক্তির বিকাশে কিছু অবদান রেখেছে সেই বিষয়টি আমরা আলোচনা করব আর কি। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান সমাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতি হয়েছে, তথ্য প্রযুক্তির অবদান, এই অবদানের পিছনে কিছু যন্ত্রের ভূমিকা আছে। এই যন্ত্রটি যেটির মাধ্যমে আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে আমরা সহজভাবে কাজ করতে পারছি, সেই যন্ত্রটির নাম হচ্ছে কম্পিউটার।
এই যন্ত্রটি হচ্ছে আমাদের কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারকে আমরা গণনা যন্ত্র বলতে পারি। আমরা বলি অর্থাৎ শুরুতেই যে সমস্ত কম্পিউটার আবিষ্কার হয়েছে, এই কম্পিউটার শুধু গণনা করতে পারতো, অন্য কিছু কাজ করতে পারতো না। কিন্তু বর্তমান সময়ের জন্য পার্সোনাল কম্পিউটার বিভিন্ন ভার্সন, বিভিন্ন কঠিন কঠিন কাজ অর্থাৎ জটিল কাজ সম্পাদন করে থাকে আর কি। তাহলে আমরা এই তথ্য প্রযুক্তির বিকাশে আজকে আমরা এত তথ্য প্রযুক্তি পাচ্ছি, এটি কিন্তু একদিনে আসে নাই। অনেক ব্যক্তির অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের ফলস্বরূপ আমরা ভোগ করতেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা কতটুকু উপকৃত হচ্ছে। এই কম্পিউটারের প্রথমে শুরুতে যে কিছু কম্পিউটার ছিল এগুলো অনেক বড় ছিল, আস্তে আস্তে কম্পিউটার আকার ছোট হয়েছে, কারণ আমরা অর্থাৎ একটা মোবাইলের মাধ্যমে আমরা কম্পিউটার অনেকগুলো ফাংশন দেওয়া আছে আর কি। তাহলে এই কম্পিউটার, আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। তাহলে আমরা বলতে পারি, যেহেতু বলছে আধুনিক কম্পিউটারের জনক, তাহলে আসলে বর্তমান সময়ে ল্যাপটপ, ডেস্কটপ ব্যাপক যেটি কি ইনি আবিষ্কার করেছেন? প্রিয় শিক্ষার্থী, না, উনি একটা ধারণা দিয়েছিলেন যে কাজটা এরকম হতে পারে, কিন্তু এটা পরবর্তী বিজ্ঞানীরা দেখেছেন যে এই কাজটা তার যে ধারণাটা অনেক সঠিক ছিল, এই জন্য আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এই চার্লস ব্যাবেজ যে তথ্য দিয়েছিলেন, এই তার তথ্যে কাজে লেগে কিছু অর্থাৎ এটাকে যন্ত্র কীভাবে কাজ করে সেটাকে কিছু অর্থাৎ বিষয়ে ব্যাখ্যা দেন, অর্থাৎ ধারাবাহিকভাবে ব্যাখ্যা দেন। এটা হচ্ছে অ্যাডা লাভলেস নামে একজন মহিলা, ইনি এই চার্লস ব্যাবেজের তথ্যকে কাজে লাগিয়ে তার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন। তা আমরা কি বলবো? অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের তথ্যকে কাজে লাগিয়ে প্রোগ্রামিংয়ের ধারণা দেন। চার্লস ব্যাবেজের তথ্যকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন। তাহলে আমরা দেখেন, আমরা হয়তো প্রথমেই আধুনিক কম্পিউটার জনগণ চার্লস ব্যাবেজকে তার তথ্যকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেয় অ্যাডা লাভলেস নামে একজন মহিলা আর কি। এর পরবর্তীতে এই কাজগুলোকে অর্থাৎ আরও সুন্দর করার জন্য কম্পিউটার আমাদের অর্থাৎ বর্তমান সময় কম্পিউটার দেখি, অর্থাৎ আমরা ল্যাপটপের কথা চিন্তা করি, এই ল্যাপটপকে তারবিহীন। অন্যদিকে আমাদের কিছু কম্পিউটার আছে পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার, তারা হচ্ছে তারযুক্ত। তাহলে এই ব্যাপারটি আমাদের সর্বপ্রথম এই কম্পিউটারের যে আরও অর্থাৎ কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলার কম্পিউটার এই পর্যন্ত কীভাবে আসলো সেই ব্যাপারগুলো আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় ব্যাখ্যা দিয়েছেন। আমরা এর পরবর্তী একজন বিজ্ঞানী আছেন ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল নিয়ে ধারণা দেন, তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে ধারণা দেন ম্যাক্সওয়েল। উনি তড়িৎচুম্বকীয় বল সম্পর্কে ধারণা দেন। ওনার থেকে আসলে এই তড়িৎচুম্বকীয় বল কীভাবে কাজ করে সেটি বিষয় নিয়ে আমরা জানতে পারি আর কি। এরপরে ম্যাক্সওয়েলের পরে আমাদের অর্থাৎ এই স্যার জগদীশচন্দ্র বসু, উনি অর্থাৎ এই বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে তথ্য প্রেরণ করা যায় সেই বিষয়টি উনি ব্যাখ্যা দেন আর কি। তাহলে আমি কি জানলাম যে তড়িৎচুম্বকীয় বল কীভাবে কাজ সেটি ধারণা দেন ম্যাক্সওয়েল। এরপর বিনা তারে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করেন হচ্ছে ম্যাক্সওয়েল। এরপরে কাজ করেন হচ্ছে এরপরে স্যার জগদীশচন্দ্র বসু উনি কী করেন, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে কি পাঠান,
তথ্য পাঠানো, কিন্তু এটি স্বীকৃতি পায়নি। এই কাজটাকে আরও সুন্দর করে গোছালোভাবে বিশ্বের সামনে উপস্থাপন করেন আমাদের ইতালির বিজ্ঞানী, আমরা অর্থাৎ গুগলিউমো মার্কিনি। উনি বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে আর কি তথ্যকে প্রেরণ করেন। আমরা এই জন্যকে এটি সারা বিশ্বের স্বীকৃতি লাভ করে, এই জন্য ওনাকে বেতার তরঙ্গের জনক বলা হয়। বেতার আমরা জানি, বেতার সাথে রেডিও তরঙ্গের উনি ব্যবহার করেন, তাহলে ওনাকে বেতার তরঙ্গের আমরা জনক বলতেছি আর কি। এর পরবর্তীতে আমরা অর্থাৎ এই মার্কিনির পরে অর্থাৎ এরপরে আমরা এই বর্তমান যে কম্পিউটার দেখতেছি, এই কম্পিউটার একসময় অনেক বড় ছিল। এই বড় কম্পিউটার অর্থাৎ 1971 সালে যখন মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়েছে, তার আগে অর্থাৎ মেইন ফ্রেম কম্পিউটার ছিল। এই মেইন ফ্রেম কম্পিউটার সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি আবিষ্কার করেন। এর পরবর্তী 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পরে আস্তে আস্তে কম্পিউটারের আকার ছোট হতে থাকে। আমরা এরপর হচ্ছে ইন্টারনেটের প্রচলন শুরু হয়, ইমেইলের প্রচলন শুরু হয়। এরপর হচ্ছে আমাদের এই আমাদের পার্সোনাল কম্পিউটার তৈরির একটা উদ্যোগ নেওয়া হয়। আমাদের স্টিভ জবস এবং ওনার কিছু সহযোগী আছেন, উনি একটা কম্পিউটার তৈরির প্রতিষ্ঠান তৈরি করেন, অ্যাপেল কম্পিউটার। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে যে নামি দামি কোম্পানি একটি হচ্ছে অ্যাপেল কম্পিউটার, এবং অনেক বড় কোম্পানি আর কি। একইভাবে আমাদের বিল গেটস, উনি অর্থাৎ মাইক্রোসফট প্রতিষ্ঠা করে, উনি অর্থাৎ অপারেটিং সিস্টেম অর্থাৎ সম্পর্কে ধারণা দেন, এবং অপারেটিং সিস্টেম উনি অর্থাৎ বাজারে নিয়ে আসেন। বর্তমান বিশ্বের অধিকাংশ কম্পিউটারে বিল গেটসের প্রতিষ্ঠিত যে মাইক্রোসফট কোম্পানি আছে, ওনাদের উদ্ভাবিত অর্থাৎ এই অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। এরপর আমাদের অর্থাৎ জন বার্নার্স-লি, উনি আমাদের অর্থাৎ ওয়েবসাইট সম্পর্কে পরিচিত করে দেন, ওয়েবসাইট কীভাবে কাজ করে সেটা পরিচয় করে দেন। আস্তে আস্তে কম্পিউটারের বিভিন্ন বিষয়ে বিকাশ হতে থাকে, আমাদের অনেকটা অর্থাৎ সারা বিশ্বে কম্পিউটার জনপ্রিয় হয়ে থাকে, ওয়েবসাইটের জনপ্রিয় হতে থাকে। এর পরবর্তীতে আমরা অর্থাৎ অনেকগুলো অ্যাপস, অনেক বিজ্ঞানী আমাদের প্রয়োজনীয় অ্যাপস ডেভেলপমেন্ট করে। সর্বশেষ বর্তমান সময় আমরা যদি দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এখন আমাদের যে মানুষটি আমাদের সারা বিশ্বের মানুষকে একত্র করে রাখছে যে প্রযুক্তি, সেটি হচ্ছে আমাদের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বপ্রথম আমরা দেখি অর্থাৎ মার্ক জাকারবার্গ নামে একজন ব্যক্তি, ইনি সর্বপ্রথম ওনার বন্ধুদের মাঝে যোগাযোগের জন্য উনি প্রচলন করেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ওনার কাছ থেকে এটি আস্তে আস্তে অর্থাৎ জনপ্রিয় হয়ে থেকে সারা বিশ্বে এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা চালু হতে থাকে আর কি। তাহলে এই হলো আমাদের তথ্য প্রযুক্তির বিকাশের যে উল্লেখযোগ্য ব্যক্তি, অর্থাৎ কারো এক ধরনের একটি ব্যক্তির শুধু কল্যাণের কারণে আজকে এই অবস্থা আসেনি, অনেকগুলো ব্যক্তির কাজের মাধ্যমে এই ব্যাপারটি আজকে আমরা তথ্য প্রযুক্তির যে স্বর্ণ শিখরে বলা যায় সেটি আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে অনেকগুলো MCQ আসতে পারে। সেই MCQগুলো আমরা তখনই ভালো পড়ব যখন আমাদের এই যে আমি পুরো সিরিজ আকারে বললাম, এই ব্যাপারগুলো আমাদের বইয়ে আছে, আমরা প্রতিটি লাইন করে একদম ভেঙে ভেঙে পড়ব, তাহলে আর আমরা জানতে পারবো। তো এখান থেকে MCQ আসতে পারে যে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কার হয়, এখান থেকে আসতে পারে অর্থাৎ যে স্টিভ জবস কে, তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে, ইমেল কত সালে চালু হয়, আমাদের অর্থাৎ ওয়েবসাইট কত সালে চালু হয়, এই ব্যাপারগুলো আমাদের MCQ আসতে পারে। তাহলে আমাদের সবাইকে কিন্তু অর্থাৎ আমাদের বইয়ের যে পড়াটুকু আছে, পড়াটুকু অবশ্যই মনোযোগ সহকারে পড়বো। সেক্ষেত্রে আমরা MCQ অনেক ভালো করবো। এবং আজকের ক্লাসটাকে যে মনোযোগ সহকারে দেখো, আমি যে ব্যাপারটা ধারাবাহিকভাবে বর্ণনা করেছি, আমরা কিন্তু সহজেই এখান থেকে কোনো MCQ আসলে আমরা ভালো করে দেবো ইনশাআল্লাহ। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাস দীর্ঘায়িত করতেছি না, বা আগামী ক্লাস অবশ্যই দেখবা। আগামী ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে গভর্নেন্স নিয়ে আলোচনা করবো এবং লার্নিং নিয়ে। যাই হোক, তোমাদের সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমরা সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।